রাখাইনে করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বলেন তারেক রহমান। বিদেশি নয়, দেশের মানুষের স্বার্থ রক্ষার আহ্বান, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াতের। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগ এনসিপি নেতাদের। প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বেগম জিয়া। লন্ডনের সব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হচ্ছে শুক্রবার। ঢাকায় পৌঁছাবেন সোমবার। সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ। নতুন বাংলাদেশ গড়তে আগে বদলাতে হবে শ্রমিকের ভাগ্য, বললেন প্রধান উপদেষ্টা। সব পক্ষের ঐক্যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। পুলিশকে জনবান্ধব করতে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ বিশিষ্টজনদের। মামলা বাণিজ্য বন্ধের তাগিদ, শক্তি নয় নৈতিকতাকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি আইজিপির। প্রবাসের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বিদেশি নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ নিশ্চিতের আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাখাইনে করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। মহান মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকাল সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। সমাবেশে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। জনগণকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা। শ্রমিকের সমাবেশ, শ্রমজীবী মানুষের জমায়েত, কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে লাখো মজদুর, শ্রমঘণ্টা ও ন্যূনতম মজুরি সহ নানা দাবিতে এক হয়েছেন সবাই। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজন করে শ্রমিক সমাবেশের। যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি নেতারা শ্রমিকদের অধিকারের পাশাপাশি রাজনৈতিক বিষয়েও কথা বলেন। রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য করিডোর দেয়া হলে দেশের ক্ষতি হবে দাবি করে জনগণ ও রাজনীতিকদের পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিলে প্রতিরোধের হুঁশিয়ারি দেন তারা। দেশের জনগণকে পাশ কাটিয়ে, রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে কেউ যদি কোনো কিছু করতে চান, তার বিরুদ্ধে প্রতিরোধ হবে, এটা আপনারা মাথায় রাখবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদের পতন হলেও প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র। রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে সরকার যাতে কোনো চুক্তি না করে সেই ব্যাপারে সতর্ক করেন বিএনপি মহাসচিব। দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোনো চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরি করছে। সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। গণতান্ত্রিকামী জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। মানবিক করিডোর প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাফ জানিয়ে দেন, করিডোর দেয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ থেকে। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। ন্যায্য দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লাখো শ্রমিকের জমায়েতে আজকের এই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শুধু এই সমাবেশ থেকে তাদের বক্তব্য উঠে আসছে তাদের ন্যায্য দাবি পূরণের, এবং তারা বলছেন জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে তবে শ্রমিকদের কল্যাণে তারা কাজ করবেন এবং তাদের ন্যূনতম যে মজুরি সেটি তারা নিশ্চিত করবেন। এমনটাই বলছেন এখানে আসা শ্রমিকরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। মালিক শ্রমিকের সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করবে দল। সেক্রেটারি জেনারেল বলেছেন, সব কারখানায় ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হওয়া বন্ধ হবে।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরানো পল্টন থেকে কাকরাইল মোড়। নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এতে অংশ নেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবারের এ আয়োজনে যোগ দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, কর্মক্ষেত্রে ইসলামী শ্রমনীতি চালু করলে শ্রমিকদের অধিকার রক্ষা পাবে। নতুন বাংলাদেশের লক্ষ্যে কলকারখানার উৎপাদনের চাকাকে সচল রেখে মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য পরিপূর্ণ নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামের শাসন প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিশেষ দলের সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য মিলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আর প্রবাসী শ্রমিকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করেই আগামী নির্বাচন আয়োজনের দাবি জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মহান মে দিবসে র্যালির পর আলোচনা সভায় এসব কথা বলেন তারা। মেহনতি মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসে রাজধানীর বাংলা মোটর মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয় নাগরিক পার্টি। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার অভিযোগ করেন, বিশেষ দলের সঙ্গে নির্বাচন কমিশনের বক্তব্য মিলে যাচ্ছে, তাই ইসি পুনর্গঠনের দাবি জানান তিনি। এখন যেটা হয়েছে, যেহেতু তারা এটা কোনো রকম রাষ্ট্রীয় সুবিধা কিংবা রাষ্ট্রীয় সেবা পায় না, ফলে রাজনৈতিক দলের সাথে তাদেরকে একটা অস্বাস্থ্যকর সম্পর্কের মধ্যে থাকতে হয়। অনেকগুলো আশু সংস্কারে যেটা এই মুহূর্তেই বাস্তবায়ন করা সম্ভব, এই ধরনের সংস্কার প্রস্তাবগুলো বিরোধিতা করতেছে ইলেকশন কমিশন। যে আইন, যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইনে এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ফলে আগামী নির্বাচনের আগেই ইসির সংস্কার করাটা সবচেয়ে জরুরি। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে প্রবাসী শ্রমিকদের বঞ্চিত করা হলে তা হবে বৈষম্যের শামিল। দিন শেষে তারা শুধুমাত্র অর্থনীতিতে কন্ট্রিবিউট করে যায়, শুধুমাত্র অবদান রেখে যায়, কিন্তু রাষ্ট্র, আমাদের দেশ তাদেরকে আসলে কি দিতে পেরেছে এই পর্যন্ত? রাষ্ট্র অর্থনীতিকে যারা ভালোভাবে পরিচালিত করছে তাদেরকে বাকি রেখে আমাদের দেশের ক্ষমতায় কে আসবে এটি নির্ধারণ করার এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি আরেকটি বৈষম্যের শামিল। দেশের বন্দরগুলিতে মাফিয়ারা শ্রমিকদের নানাভাবে শোষণ করছে এমন মন্তব্য করে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বন্দরে বড় বড় মাফিয়া গেড়ে বসেছে, তাদের এই নগ্নতার রূপ আমরা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, এবং এই নগ্নতার রূপ যদি বাংলাদেশে চলমান থাকে, সেই ক্ষেত্রে ভবিষ্যৎ বাংলাদেশে জনতা যে রায় দিয়েছিল 5 তারিখে, তাদের ক্ষেত্রে একই রায় দিতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এনসিপি নেতারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এনসিকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রাতিষ্ঠানিকভাবে তাদের মোকাবেলা করা হবে। শুক্রবার বায়তুল মোকাররমে এনসিপির সমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে কথা বলেন তিনি। এ সময় বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি জানান হাসনাত। এই গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই পলিটিক্যালি ফাংশন হওয়ার কোনো ধরনের রাইট নাই। আমরা চাই আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করতে হবে। ইলেকশন কমিশন আমরা আরো বেশি তাদের দায়িত্বশীল এবং প্রাতিষ্ঠানিক আচরণ করার জন্য আমরা আহ্বান জানাবো। যদি ফেসিবাদকে কোনোভাবেই ইনস্টিটিউশনালি
কোনোভাবে রাজনৈতিক পলিটিক্যালি ইনস্টিটিউশনালি বা ইন্টালেকচুয়ালি কোনোভাবে আবার রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা হয়, আমরা সেটিকে অবশ্যই আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিরোধ করব। প্রায় 4 মাস পর আগামী 5 মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 পুত্রবধূ সহ 4 মে লন্ডন থেকে রওনা দেবেন তিনি। এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরবেন। তাদের সঙ্গে থাকবেন জাহিদ হোসেন সহ আরও 6 জন। তিনি আরও জানান, বেগম জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। শারীরিক দিক থেকে বেগম জিয়া অনেক ভালো আছেন। এর আগে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নতুন বাংলাদেশ গড়তে হলে আগে শ্রমিকের ভাগ্য বদলাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত মহান মে দিবসের আলোচনায় অংশ নিয়ে এই কথা বলেন তিনি। অভ্যুত্থানের মাধ্যমে মে দিবস নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে উল্লেখ করে মালিক শ্রমিকের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মহান মে দিবসে বর্ণিল শোভাযাত্রা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে শোভাযাত্রায় অংশ নেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। বিগত সরকারের সময় নানাভাবে বঞ্চিত শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়, আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। পরে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে মন্ত্রণালয়ের আলোচনা সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যের শুরুতেই তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই অভ্যুত্থানে বীর শহীদদের। এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন আকাঙ্ক্ষা নিয়ে এসেছে মহান মে দিবস। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিকদের ভাগ্য বদলাতে হবে। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সব পক্ষের মতামত নিয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশমালা তৈরি করা হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কমিশনের সব সুপারিশ বাস্তবায়নে আগ্রহী সরকার। এ সময় তিনি মালিক শ্রমিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি। শ্রমিকদের অধিকার নিয়ে একটি নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় মে দিবসের আয়োজন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নগরের পথে পথে ফুটেছে গ্রীষ্মের ফুল। বাহারি রঙে প্রকৃতি সেজেছে নবসাজে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। প্রতিবার বর্ণিল আয়োজনে মহান মে দিবস পালন হলেও শ্রমিকের মুখ সেই মলিনই থেকে যায়। শোষণের মাপকাঠিতে চলে কর্মঘণ্টা। মে দিবসে সকাল থেকেই শ্রমিকদের বিভিন্ন সংগঠন রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করে। স্লোগানে স্লোগানে শ্রম আইনের কঠোর বাস্তবায়ন চান তারা। আর ফেডারেশন নেতারা শ্রমিকদের দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দিবস আসে দিবস যায়, থেকে যায় শ্রমিকের দুঃখ বঞ্চনা। মে দিবসের ধাক্কা বিশ্বের শ্রমিকদের সংহতি বাড়িয়েছে, প্রেরণা জুগিয়েছে শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। কিন্তু তাদের ন্যূনতম মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র, অধিকার যেমন এখন রয়েছে পিছিয়ে, তেমনি পিছিয়ে রয়েছে অনেক কাজের সামাজিক স্বীকৃতি। এমন বাস্তবতার মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে মে দিবসকে ঘিরে রাজধানীর মতিঝিল, পল্টন সহ বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী পেশার শ্রমিকরা র্যালি নিয়ে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবের সামনে। ন্যূনতম মজুরি 30,000 টাকা করা, বয়স্ক শ্রমিকদের ভাতার আওতায় আনা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। ঈদের ছুটি নিয়ে বঞ্চিত হচ্ছি। 5
দিনের জায়গায় 3 দিন পাইতেছে, 3 দিনে হয় ঈদের ছুটি। এক দেশে দুই আইন তো আমরা মানি না, এক দেশে এক আইনে থাকতে হবে। সরকারি ছুটি 6 মাসে আমাদেরকে দিতে হবে। যার যার অবস্থা থেকে যারা সঠিক দায়িত্ব পালন করে, আমার মনে হয় অবশ্যই এই দেশে শ্রমিক মালিক ঐক্য করে আসলে একটি নতুন বাংলাদেশ করতে পারবো আমরা। কর্মক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য দূর করার দাবির সঙ্গে তাদের চাওয়া শ্রম আইনের কঠোর বাস্তবায়ন। মালিকদের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা চান শ্রমিক ফেডারেশনের নেতারা। বেতন ভাতা যে 3 মাস 4 মাস পর্যন্ত আটকে রাখে মালিক শ্রেণী, আমরা চাচ্ছি তাদের বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করা হোক। জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা দিতে হবে এবং 9% যে ইনক্রিমেন্ট যেটা বাড়ানো হয়েছে সেটা এখনো কোনো কারখানায় কার্যকর হয়নি। হয়রানিমুক্ত কর্ম পরিবেশ, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা যায়। মালিকের ইচ্ছা মতো যখন যেটা করা দরকার সেটা করছে। শ্রমিকরা প্রতিবাদ করলে পুলিশের হয়রানি, গোয়েন্দা সংস্থার হয়রানি, বিভিন্ন হয়রানি করা হচ্ছে। এদিকে রাজধানীর সায়দাবাদে স্লোগান আর বাদ্যযন্ত্র নিয়ে দিবস উদযাপনে সড়কে নামেন পরিবহন খাতের শ্রমিকরা। দাবি জানান প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার। পার্মানেন্ট চাকরিবিধির আইনের আওতায় আমাদের একটা কার্ড তৈরি করে দেওয়া। প্রত্যেকটা ড্রাইভারদেরকে যেন, হেল্পারদেরকে যেন 8 ঘন্টার ডিউটিতে মাসিক বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অন্যান্যরা যে সুযোগ সুবিধা চাকরি ক্ষেত্রে পায়, আমাদের দীর্ঘদিনের দাবি সেভাবে যেন আমাদেরও ন্যায্য অধিকার পাই। পরিবহন শ্রমিকদের অভিযোগ মালিক পক্ষে চাপিয়ে দেয়া বাড়তি ট্রিপের কারণেই অনিচ্ছাকৃত দুর্ঘটনা ঘটছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পুলিশ ও জনগণের দূরত্ব কমাতে বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। আর সমসাময়িক প্রেক্ষাপটে পুলিশকে গণ অভ্যুত্থানের মামলা বাণিজ্য বন্ধের তাগিদ দেন নানা শ্রেণী পেশার মানুষ। রাজারবাগে পুলিশ সপ্তাহের সমাপনী দিনের আয়োজনে এসব দাবি তুলে ধরেন তারা। পরে পুলিশ প্রধান প্রতিশ্রুতি দেন, শক্তি নয় নৈতিকতা দিয়ে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে তার বাহিনী। আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ স্লোগানে 29 এপ্রিল শুরু হয় পুলিশ সপ্তাহ 2025। বৃহস্পতিবার শেষ দিনে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নাগরিক ভাবনায় জনতার পুলিশ, নিরাপত্তা ও আস্থার বন্ধন শীর্ষক বিশেষ সেশনের আয়োজন করা হয়। এতে অংশ নেন ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুলিশকে তারা কেমন দেখতে চান তুলে ধরেন সে বিষয়ে মতামত। শিক্ষাবিদ সহ বিশিষ্টজনরা তাদের মতামত তুলে ধরেন, জানান রাষ্ট্র যখন নিপীড়নের রাষ্ট্রে পরিণত হয় তখন পুলিশকেও জনগণের বিপক্ষে ব্যবহার করা হয়। যে বস্তুকে আমরা রাষ্ট্র বলি তার একটা শাখা হচ্ছে এই বল প্রয়োগ, এবং পুলিশ যেহেতু এই বল প্রয়োগের কাজটাই করেন, সুতরাং তাদের স্বাভাবিকভাবে এই কাজটা খুব জনপ্রিয় নয়। পুলিশকে এইটুকু মনে রাখা দরকার, সামনে যাদের মিছিলের মধ্যে আছে তারা তাদের কজটা একটু বুঝবার চেষ্টা করা দরকার। তার ন্যায়পরতা কিংবা অন্যায় সেটা দেখবার হৃদয়বৃত্তি থাকা দরকার। এ সময় সাবেক পুলিশ প্রধানরা বলেন, পুলিশকে স্বাধীনতা দেওয়ার পরেও তারা ব্যক্তি স্বার্থের জন্য দালালি এবং দুর্নীতিতে জড়ায়। তাই রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করলেও পুলিশ বাহিনীকেই আগে ঠিক হতে হবে। শাসকের পক্ষে অন্ধভাবে গেলে কি হতে পারে 5 অগাস্ট মনে হয় সেটা শেষ পর্যন্ত প্রমাণ করেছে। কোনো আমলে ফরিদপুরে বাড়ি হলে ঝামেলা, কোনো আমলে বগুড়ায় বাড়ি হলে ঝামেলা, এইগুলো হলে তো ল এনফোর্সমেন্ট হবে না। এ সময় পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, শক্তি নয় নৈতিকতাই বড় অস্ত্র। এই প্রতিশ্রুতি পালনে দৃঢ় প্রতিজ্ঞ হতে চায় তার বাহিনী। শক্তি নয় নৈতিকতা বড় অস্ত্র, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই সবার কাছে। ভবিষ্যতেও পুলিশের যে কোনো অনুষ্ঠানে সব শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে প্রাণ গেছে 2 স্কুল ছাত্রের, আহত হয়েছে আরও 2 জন। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পাহাড় কাটায় ধসের ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ থাকায় সকালে চট্টগ্রামের আনোয়ারায় 2 বন্ধুদের সঙ্গে পাহাড় বেষ্টিত মাঠে খেলতে যায় 2 স্কুল শিক্ষার্থী রোহান ও মিসবা। রোদের তীব্রতার কারণে এক পর্যায়ে পাহাড়ের পাদদেশে বিশ্রাম নিতে যায় তারা। তখনই পাহাড়ের একাংশ ধসে পড়ে তাদের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় রোহান ও মিসবা। আহত 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। কেলের জন্য আসছে তো সাইয়ের নিচে দাঁড়াইছে,
এখানে মাটির চাপা দিয়ে পড়ছে। তাড়াতাড়ি এসে দেখতেছি হ্যাঁ এই পাহাড় ওদের মাথার উপরে দোষে আছে। ওইখান থেকে 2 জন উদ্ধার করছি আর 4 জন উদ্ধার করছি, 4 জনের মধ্যে 2 জন মারা গেছে। স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন পাহাড় কাটার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। কেপিজেড কর্তৃপক্ষ এই বিভিন্নভাবে রাতের আধারে বা চুরি করে ওরা পাহাড় কেটে পাহাড় গোলার একটা মরণফাত করে গেছে এখানে। অবশ্যই কেপিজেড আছে, যে কেপিজেড যদি পাহাড় না কাটতো আজকে এত বড় একটা ঘটনা হতো না। কেপিজেড কর্তৃপক্ষের ভুলের কারণে নাই কোনো সিকিউরিটি, নাই কোনো এখানের সেফটি। নিহত রোহান ও মিসবা স্থানীয় বৈরাগী স্কুলের 5ম ও 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। উন্নত চিকিৎসার জন্য আহত 2 জনকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। অতি বৃষ্টিতে সবসময় চট্টগ্রামে পাহাড় ধসের একটা সম্ভাবনা থাকে, কিন্তু বৃষ্টি ছাড়াও আজকের যে পাহাড় ধসে 2 জন নিহত হলো, এজন্য স্থানীয়দের দাবি অপরিকল্পিত এবং অননুমোদিতভাবে পাহাড় কাটায় এই দুর্ঘটনা। চট্টগ্রামের আনোয়ারার কেপিজেড থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হজ যাত্রীদের ভিসা জটিলতা। 19,000 থেকে 16,000-এ নেমেছে ভিসা না পাওয়ার সংখ্যা। পরিচালকের আশা খুব দ্রুতই এই সংকটের পুরোপুরি সমাধান হবে। এদিকে হজ যাত্রার 3য় দিনে 10টি ফ্লাইটে 4,000-এর বেশি যাত্রী সৌদি আরব যাচ্ছেন। তোহা খান তামিমের রিপোর্ট। পবিত্র হজ পালনে কিছুক্ষণ পরই রওনা হবেন সৌদি আরবের উদ্দেশ্যে, তাই নিজেকে ঝালাই করে নিচ্ছেন রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। বাধ্যবাধকতা না থাকলেও দেশ থেকে যাত্রার আগেই সেলাইবিহীন সাদা কাপড়ের ইহরাম বেঁধেছেন অনেকে। আশকোনা হজ ক্যাম্পের পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের স্বপ্ন পূরণে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন যাত্রীরা। একটা স্বপ্ন ছিল যে কবে যাব হজে, সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করেছে। শুকরিয়া, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহর ঘরে যাচ্ছি, এর চেয়ে বড় আর কি আছে। আর ব্যবস্থাপনাও ভালো। যেখানে মুসলমান আছে এবং আমরা সবাই খুব কষ্টের মধ্যে আছে, আমি সবার জন্য দোয়া চাইব। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সৌদি আরবের ভিসা অফিসের হালনাগাদের কারণে সৃষ্ট জটিলতা। বুধবার ভিসা না পাওয়ার সংখ্যা 19,000-এরও বেশি থাকলেও বৃহস্পতিবার তা 16,000-এ নেমেছে। সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এবছরে তারা সেই সফটওয়্যারটাকে আপডেট করেছে। আপডেট করার কারণে তাদের সিঙ্ক্রোনাইজেশনে কিছুটা সময় লাগছে। এই কারণে আসলে কিছু কিছু ভিসা ওই নির্ধারিত সময়ের মধ্যে আসেনি, খুব কম সংখ্যক কয়েকটি ভিসা আসেনি। তবে আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তরিকভাবে চেষ্টা করবে। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখা সাপেক্ষে 4 অথবা 5 জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে কুয়েটে পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ডক্টর মোহাম্মদ হযরত আলীকে উপাচার্যের দায়িত্ব পালনের জন্য বলা হয়। দীর্ঘ 2 মাস টানা আন্দোলন এবং শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির প্রেক্ষিতে গত 25 এপ্রিল বিশ্ববিদ্যালয়টির ভিসি এবং প্রো ভিসিকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর মোহাম্মদপুরে মারধরের অভিযোগে সড়কে আবর্জনা ফেলে প্রতিবাদ জানিয়েছেন পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় সড়কে যান চলাচলে সাময়িক অসুবিধা সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে গাবতলী সদরঘাট সড়কের ঢাকা উদ্যান এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরিচ্ছন্ন কর্মীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা ক্ষমতার দাপটে ময়লা পরিবহন কাজের নিয়ন্ত্রণ নিতে চায়, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাদের ময়লাবাহী গাড়ি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অভিযুক্তরা। তখন বাধা দিলে পরিচ্ছন্ন কর্মী এবং গাড়ি চালককে মারধর করা হয়। এ সময় একজন গুরুতর আহত হন। ওনারা ছুরি চাপাটি সবাই নিয়ে আসছে, আমরা আর ওইখানে কথা বলতে পারি না। ওনারা আমাদের গাড়িগুলো ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে এটা রানা এই কাজটা করাইছে। ওনাদের সবার হাতে বড় বড় রামদাও, সামুরা, তারপর আবার কি কুড়াল টুড়াল, এগুলো অনেক কিছু ছিল। আমাদের যারা এখানে কর্মী আছে ওনাদের গলায়
এই মানে অস্ত্রগুলা ধরছে, ধইরা গাড়িগুলা নিয়ে গেছে। আমাকে দীর্ঘদিন ধরে এরা জ্বালাইতেছে, আমরা চাঁদা দিব 2 লাখ টাকা করে চাঁদা চাইতেছে। আমরা বলছি আমরা গরিব মানুষ, আমরা ময়লার কাজ করে খাই, আমরা চাঁদা কই থেকে দিব আপনাদেরকে? ওরা চাঁদাবাজি করবে, ওরাই সব কিছু করবে আমাদেরকে, মানে আমরা কর্ম করে খাই, আমাদেরকে কোনো ভ্যালুই নাই, আমরা কি বাঁচতে পারি না? 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া সহ দেশের 6টি অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ শিকার। জাল নৌকা নিয়ে নদীতে মাছ ধরছেন জেলেরা। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিন মেলেনি কাঙ্ক্ষিত ইলিশ। তবে সামনে অনেক মাছ ধরা পড়বে বলে আশাবাদী জেলে ও মৎস্য বিভাগের। যাত্রা সংরক্ষণে 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকা জেলেদের মাছ ধরার জন্য উন্মুক্ত হয়েছে। বুধবার মধ্যরাতে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর থেকেই মাছ ধরছেন জেলেরা। বৃহস্পতিবার ভোরে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন অনেক জেলে। নদীতে যাওয়ার পরে যেরকম মাছ পাওয়ার আশা করছিলাম সেরকম কাঙ্ক্ষিতভাবে ওরকম মাছ জেলেরা পায়নি। ভোলা জেলার যে কাঙ্ক্ষিত 1,85,000 মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল, তার পজিটিভে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এদিকে একই চিত্র পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতেও। জেলেদের জালে প্রচুর পরিমাণে বড় আকারের ইলিশ সহ নানা প্রজাতির মাছ ধরা পড়বে প্রত্যাশা মৎস্য বিভাগের। ইলিশ সহ অন্যান্য সকল মাছও কিন্তু এই সময় তার প্রজনন, দৈহিক পরিবৃদ্ধি, আকার আয়তনে পরিবৃদ্ধি, মজুদ বৃদ্ধি, অর্থাৎ এক ইলিশ বাঁচলে সাথে সাথে অন্য মৎস্য সম্পদও পরিবৃদ্ধি ঘটবে। পদ্মা ও মেঘনায় জাল নৌকা নিয়ে মাছ ধরতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। জালে ধরা পড়া ছোট বড় মাছ নিয়ে নদী পাড়ের আড়তগুলোতে বিক্রি করছেন তারা। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুল প্রতীক্ষিত খনিজ চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় 2 দেশের জন্য একটি যৌথ তহবিল গঠন করা হবে। ইউক্রেন জানিয়েছে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা তাদের কাছেই থাকবে। এই চুক্তিকে ট্রাম্পের শান্তি কৌশলের অংশ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। যদিও যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেনের জন্য ট্রাম্প প্রশাসনের সামরিক সহায়তা বাড়ানোর কোনো নিশ্চয়তা নেই চুক্তিতে। গেল ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই বৈঠকে শান্তিপূর্ণ আলোচনার বদলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই ঘটনার পর গেল শনিবার ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে মাত্র 15 মিনিটের আলোচনায় জেলেনস্কি ট্রাম্পের কাছে সহায়তার জন্য অনেক অনুরোধ করেন বলে জানিয়েছে গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। সেই বৈঠকের কয়েকদিনের মধ্যে বুধবার কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত হলো যুগান্তকারী খনিজ চুক্তি। বুধবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের অর্থমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। 2 দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির আওতায় একটি যৌথ তহবিল গঠিত হবে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো জানান, তহবিল থেকে প্রাপ্ত আয় সমানভাবে ভাগ হবে। তবে ভূগর্ভস্থ সম্পদের মালিকানা ইউক্রেনের হাতে থাকবে, আর নতুন খনিজ লাইসেন্স থেকে আসা আয়ের অর্ধেক যাবে এই ফান্ডে। অবশেষে সব শঙ্কা কাটিয়ে এই চুক্তিতে সই করে 2 পক্ষ। তবে এই চুক্তির পর কিয়েভ মস্কোর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হলে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আবারও চালু হবে কিনা তা নিয়ে কিছু স্পষ্ট করা হয়নি। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু পদত্যাগ করেছেন। আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই তিনি পদ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে আসন্ন নির্বাচনে আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী লি জে মিয়ংকে একটি মামলায় দেয়া খালাসের রায় বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 1 মাস। এর আগে আবারও দেশটির রাজনীতিতে এলো এক ধাক্কা। নির্বাচনের পূর্ব প্রস্তুতির মধ্যেই পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। বৃহস্পতিবার তার পদত্যাগের কথা জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। কারণ হিসেবে উল্লেখ করা হয়, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হান ডাক-সু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করবেন বলে নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো।
এদিকে হানের পদত্যাগের পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কথা ছিল অর্থমন্ত্রী চoi chang-mukের। তবে তিনিও বৃহস্পতিবার মন্ত্রিত্ব ছেড়ে দেন। জানান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হচ্ছেন না তিনি। দলীয় ক্রন্দলের কারণে তার এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া ডিপিকে দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী লি জে মিয়ংকে একটি মামলায় দেয়া খালাসের রায় বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে নিম্ন আদালত খালাস দেওয়া আপিল সিদ্ধান্ত বাতিল করে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। বর্ণিল আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে পর্তুগালে। দিবসটিকে ঘিরে দেশজুড়ে র্যালির আয়োজন করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বেতন বৈষম্য দূর করা, ন্যূনতম মজুরি বাড়ানো সহ কর্মক্ষেত্রে নানা সুযোগ সুবিধার দাবি তাদের। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। নানা বাদ্যযন্ত্রের তালে তালে বিশ্বের শ্রমজীবী মানুষের মর্যাদার বিশেষ দিনটি পালনে পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তায় নেমে আসে লাখো মানুষ। শ্রমজীবী মানুষদের সংগঠন সিজিটিপির উদ্যোগে আয়োজিত র্যালিতে অংশ নেন তারা। নানা দাবি সম্বলিত ব্যানার ও প্লেকার্ডের পাশাপাশি স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়ক এভিনিদা আলমিরান্তে রেইস। ন্যূনতম মজুরি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানো সহ সবার জন্য স্বাস্থ্যসেবা ও পেনশন নিশ্চিতের দাবি জানান র্যালিতে অংশগ্রহণকারীরা। নির্বাচনকে সামনে রেখে নানা প্রতিশ্রুতি নিয়ে র্যালিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলও। বেতন বৈষম্য রোধ সহ সবার বৈধতা নিশ্চিতের দাবি নিয়ে হাজির হয় অভিবাসীদের সংগঠন সলিডারিটি ইমিগ্রান্ট। আমরা আজকে শ্রমিক দিবস উদযাপনের জন্য এখানে হাজির হয়েছি। কর্মক্ষেত্রে সবার সমান নিরাপত্তা নিশ্চিত হোক আর বৈষম্য দূর হোক, এটাই আমাদের প্রত্যাশা। এখানে অনেক অভিবাসীরা কর্মক্ষেত্রে মর্যাদাবিহীন। দীর্ঘদিন কাজ করেও তারা পর্তুগালে বৈধতা পেতে লড়াই করছে। অনেকে ন্যায্য মজুরি পর্যন্ত পাচ্ছে না। আমরা চাই দ্রুত তাদের অধিকারও নিশ্চিত করা হোক। শ্রমিক দিবসকে ঘিরে লিসবনের এই র্যালিকে ইউরোপের অন্যতম বড় র্যালি বলে দাবি আয়োজকদের। উন্নত বিশ্বের সাজানো গোছানো শ্রমনীতি, শ্রম আইনের মধ্যেও এখনো শোষণ, বৈষম্যের শিকার অসংখ্য শ্রমজীবী মানুষ। তাই শুধু একটি বিশেষ দিন নয়, প্রতিটি শ্রমিকের অধিকার আদায়ের আগ পর্যন্ত প্রত্যেককেই সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান এই র্যালিতে অংশ নেওয়া শ্রমজীবীদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ফিনল্যান্ড সংস্কৃতিতে শিক্ষার্থী উৎসব আর শ্রমিক দিবসের মিলিত রূপের নাম ভাপ্পু। ছাত্র ঐক্য, শ্রমিক অধিকার আর বসন্তের উচ্ছ্বাস সব মিলে ফিনিশদের অন্যতম বড় উৎসব এটি। বিচিত্র সাজ আর মাথায় সাদা ক্যাপ পরে উল্লাসে মাতেন ফিনিশরা। মহিউদ্দিন মথুর রিপোর্টে বিস্তারিত। শান্তিপ্রিয় দেশ ফিনল্যান্ডে একসঙ্গে এত মানুষ দেখার সুযোগ নেই খুব একটা। এপ্রিলের শেষ বিকেল থেকে পহেলা মে ফিনল্যান্ডের বাতাসে বইতে থাকে উৎসবের ঘ্রাণ, যার নাম ভাপ্পু। ফিনিশ বসন্ত, ছাত্র উৎসব আর শ্রমিক দিবসকে কেন্দ্র করে এই উৎসবটি ফিনল্যান্ডের অন্যতম রঙিন আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে পরিবারের সবাই একসঙ্গে মেতে ওঠেন এই উৎসবের আমেজে। শহরের পার্কগুলোতে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। বিশেষ এই দিনে শিক্ষার্থীরা অলিউপ্পি লাসলাক্কি নামের ঐতিহ্যবাহী সাদা ক্যাপ পরে একত্রিত হন, যা প্রতীক হয়ে উঠেছে ছাত্রদের সংগ্রাম আর একাত্মতার। বিশ্ববিদ্যালয়ের নবীনদের জন্য এটি প্রাপ্তির আর প্রবীণদের জন্য স্মৃতির আবেশ। মেলা জমে বাল্টিক সাগরের তীরে, আয়োজন থাকে বোট ট্রিপের। পার্কে পার্কে শুরু হয় পিকনিক। পরিবার, বন্ধু আর প্রতিবেশীরা একত্রিত হন এদিন। ঐতিহ্যবাহী পানীয় সীমা আর টেপ্পাল্লা ডোনাট এই দিনের অবিচ্ছেদ্য অংশ। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। পাসপোর্ট হাতে পাওয়ার আগেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন শামিত সোম, যা হাতে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাল কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট পেতে আবেদন করবেন শামিত সোম, যা নিশ্চিত করেছে বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম।
হামজা দেওয়ান চৌধুরীর পর দেশের ফুটবলে এখন চর্চা চলছে কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোমকে নিয়ে। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ফুটবলারকে পাওয়া নিয়ে সমর্থকদের মাঝে কাজ করছে চরম উৎকণ্ঠা। এখনো বাংলাদেশের পাসপোর্ট হাতে পাননি সামিত সোম, তার মাঝে বাকি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ঝক্কি ঝামেলা। এসবের মাঝে দেশের ফুটবল ভক্তদের সুখবর দিল বাফুফে। পাসপোর্ট হাতে পাওয়ার আগেই বাংলাদেশের হয়ে খেলতে কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন সামিত। এগেইন আমি বারবার একটা কথা বলেছি যে কিছু প্রক্রিয়া কিন্তু আমাদের হাতে নাই। ফিফার কি হবে কিংবা কানাডা সকার অ্যাসোসিয়েশনে কি হবে এটা কিন্তু আমাদের হাতে নাই। সো এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকে না রিকোয়েস্ট করা ছাড়া। সো সেই সাপেক্ষে আমরা অ্যাটলিস্ট একটি কানাডা সকার অ্যাসোসিয়েশন একটা পেয়ে গিয়েছি, সেটা আমি মনে করি একটা অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ একটি অর্জন। বর্তমানে কানাডার প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলছেন সামিত, পালন করছেন অধিনায়কের দায়িত্ব। লাল সবুজ জার্সি গায়ে খেলতে হলে লাগবে ক্যাভালরি এফসির অনুমতিও, যার জন্য ক্লাবটিকে চিঠি পাঠাবে বাফুফে। প্রিপারেটরি যে ম্যাচটা হবে 4 অথবা 5 তারিখে, সেটার জন্য উনি আসবেন ইনশাল্লাহ। ওইভাবে ওনাকে ইনফরমেশন দেওয়া আছে। এই ব্যাপারে উনি অলরেডি আমাকে বললেন যে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাওয়ার পরে উনি চান আমরা ফেডারেশন থেকে ওনার ক্লাবকেও যেন একটা রিকোয়েস্ট পাঠাই উইথ দ্য ফিক্সচার কোন কোন ম্যাচের জন্য। তো আমি ওনাকে ওইটাও বলেছি যে আমরা ড্রাফট রেডি করে ফেলবো, আপনি যখন আমাকে বলবেন আমি তখনই পাঠিয়ে দিব। এদিকে মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্যারাগুয়েতে আয়োজিত হবে ফিফার কংগ্রেস। সেখানে অংশ নেবেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল, যেখানে সামিত সোমের বিষয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় কথা বলবেন তিনি। উনি বলছেন না, ওটা ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তখন ক্লাব হামজা উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় সিলেটের ফুটবল প্রেমীরা 2 বছরের বেশি সময় পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেটে আন্তর্জাতিক ম্যাচ ফেরায় উচ্ছ্বসিত সমর্থকরা। দীর্ঘদিন পর ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে তা হেলায় হারাতে চায় না সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে মাঠ সংস্কারের আশ্বাস জেলা প্রশাসকের। সিলেট জেলা স্টেডিয়াম ঘুরে দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্ট। 2 বছরের বেশি সময় ধরে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, এমনকি দীর্ঘ সময় গড়ায়নি ঘরোয়া ফুটবলের ম্যাচও। অবশেষে আবারও এই মাঠ দর্শক উন্মাদনায় মুখর হওয়ার অপেক্ষায়। নভেম্বরে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ভারতের ফিরতি লিগ সিলেটে আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এতে বিভাগীয় শহরের ছেলে হামজা চৌধুরীর ম্যাচ খেলা উপভোগ করার দুয়ার উন্মোচন হতে যাচ্ছে সিলেটবাসীর জন্য। আমাদের সিলেটের সন্তান হামজা চৌধুরী, এর মধ্যে ফাহমিদুল হক, ওনারা খেলবে। আসলে আমাদের অনেক উৎসাহ এই ম্যাচটা দেখার জন্য। হামজা চৌধুরী জানে বিশ্বমানের ফুটবলার, তাই নয়া খেলবো আমরা সিলেট স্টেডিয়াম। আমরা অনেক আনন্দ করবো, ফুর্তি করবো, উল্লাস করবো। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সিলেটে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে। সকলের আশা হামজা উন্মাদনায় কানায় কানায় পূর্ণ হবে সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি। আন্তর্জাতিক ম্যাচ ফেরার সম্ভাবনায় এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন সিলেটের ফুটবল কর্মকর্তারা। ড্রেসিং রুম ঠিক আছে, আমাদের গ্যালারিটা চেয়ার সহ সব কিছুই মোটামুটি ঠিক আছে। যেহেতু ম্যাচটা হবে নভেম্বরে, আমাদের হাতে সময় আছে। যেগুলো লেকিংস আছে আমরা আশা করি এর ভিতরে এই লেকিংসটা কাটিয়ে উঠতে পারবো। ভারত বাংলাদেশের ম্যাচটি যদি অনুষ্ঠিত হয়, আমরা ইনশাল্লাহ আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো, যাতে সুন্দর নান্দনিকভাবে ম্যাচটি আমাদের এই পূর্ণভূমি সিলেটে আয়োজন করা যায়। এদিকে জেলা স্টেডিয়ামটির ফ্লাড লাইটের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় কোটি টাকার উপরে। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের পাশাপাশি মাঠের বেশ কিছু সংস্কার প্রয়োজন স্টেডিয়ামটিতে। নভেম্বরের আগে সংস্কার কাজ শেষ না হলে জাতীয় স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। যদিও জেলা প্রশাসকের দাবি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সংস্কার কাজ। স্টেডিয়ামের আমরা কাজ করা হচ্ছে, কিছু কিছু জিনিস হয়তো বাকি আছে, তো নির্ধারিত সময়ের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত স্টেডিয়াম পাবো আশা করছি। দীর্ঘদিন পর সিলেটের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ, আর এই ফুটবল ম্যাচকে ঘিরেই উচ্ছ্বসিত সিলেটবাসী, যেখানে খেলবেন সিলেটেরই ছেলে হামজা। ফুটবল ম্যাচকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেটের ফুটবল কর্তারা। সিলেটের জেলা স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এবার ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সিলেট গেল বাংলাদেশ এ দল। রঙিন পোশাকে আসন্ন ব্যস্ত শিডিউলকে সামনে রেখে নিজেদের প্রমাণে এই সিরিজকে ক্রিকেটাররা দেখছেন বড় মঞ্চ হিসেবে। দেশি কোচিং স্টাফদের কাছেও এই সিরিজ বিশেষ। এদিকে একই দিন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা।
পাকিস্তান সফরের জন্য ক্যাম্প শুরুর আগে 4 দিন বিশ্রামে কাটাবেন তারা। এ যেন তোমার হলো শুরু, আমার হলো সারা। জাতীয় দলের জিম্বাবুয়ে অ্যাসাইনমেন্ট শেষ, এ দলের নিউজিল্যান্ড পরীক্ষার অপেক্ষা। বিমানবন্দরে যখন সাইফ মোসাদ্দেকদের সিলেটে যাত্রা, ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে ফিরলেন শান্ত মিরাজরা। 2026 আর 27 2 বছরের ব্যবধানে রঙিন পোশাকের 2টা বিশ্বকাপ। ব্যাকআপ ক্রিকেটারদের তাই প্রস্তুত করা চাই। তাই তো বাড়ছে এ দলের ব্যস্ততা। 5 মে লাক্কাতুরায় কিউদের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে শুক্রবার থেকে 4 সেশনের অনুশীলন শুরু। অবশ্য নামে এ দল হলেও এটা টাইগারদের ছায়া জাতীয় দল। প্রথম 2 ওয়ানডের জন্য ঘোষিত 15 সদস্যের স্কোয়াডে এক রেজাউর রহমান রাজা ছাড়া সবাই খেলেছেন ন্যাশনাল টিমে। তাই তো কারো কাছে ফিরে আসার চ্যালেঞ্জ, কারো কাছে হারানো ফর্ম খুঁজে পাওয়ার। এই টিম তো আসলে ন্যাশনাল টিমের আগের ধাপ, সো চেষ্টা থাকবে ভালো কিছু করার। আর অবশ্যই এটা খুব বড় একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, তো সুযোগ পাইলে অবশ্যই ভালো করার চেষ্টা করব। চ্যালেঞ্জ আছে দেশি কোচিং স্টাফদেরও। বাবুল রাজদিনদের জন্য এই কাজটা অবশ্য আরো কঠিন করে তুলবে ব্ল্যাক ক্যাপরা, কারণ নিউজিল্যান্ডের ঘোষিত স্কোয়াডের 9 জনই খেলেছেন দেশটির জাতীয় দলে। অবশ্যই সহজ হবে না, ভালো একটা সিরিজ হবে ইনশাল্লাহ আশা করি। এই টিমে যারা আছে তারা ম্যাক্সিমামই ন্যাশনাল টিমে খেলেছে, তাও ফর্মের জন্য তারা আবার এই টিমে এখন খেলছে। সো তাদের খুব বড় অপরচুনিটি যে ন্যাশনাল টিমের যে গ্যাপগুলো তারা পূরণ করতে পারবে। 2 দিন আগে সাগরিকা টেস্ট শেষ হওয়ায় ব্যস্ত সূচি শুরুর আগে কিছুটা বিশ্রাম মিলবে জাতীয় দলের। পাকিস্তান আর ইউএর বিপক্ষে টি20 সিরিজের জন্য 5 মে থেকে শুরু হবে ক্যাম্প। সব ঠিক থাকলে 14 মে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। তবে শুধু টেস্ট ক্রিকেটের বিবেচনায় থাকা তাইজুল মুমিনুলদের অপেক্ষা শ্রীলঙ্কা সিরিজ আগ পর্যন্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। লর্ডসে ফিরছে বিশ্বকাপের ফাইনাল। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি20 বিশ্বকাপের 7 ভেন্যুর নাম ঘোষণা করেছে আইসিসি। ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। আগামী বছরের 12 জুন শুরু হবে নারী টি20 বিশ্বকাপের 10ম আসর। আসরের পর্দা নামবে 5 জুলাই। 7 ভেন্যুতে হবে মোট 33 ম্যাচ। সব ভেন্যুর নামও ঘোষণা করেছে আইসিসি। এর আগে 2017 সালে সবশেষ লর্ডসে আইসিসি নারী বিশ্বকাপের ফাইনাল হয়েছিল, যেখানে ভারতকে 9 রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইংল্যান্ড। আগামী আসরে প্রতিযোগী দেশের সংখ্যা বাড়িয়ে 12 করা হয়েছে, যেখানে 6টি করে দল ভাগ হয়ে খেলবে 2 গ্রুপে। গত বছরের অক্টোবরে র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকা দলগুলো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাছাই পর্বে খেলে উঠবে বাকি 4 দল। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ নারী দলকেও পার হতে হবে বাছাই পর্বের গণ্ডি। লর্ডস ছাড়াও ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল ও দ্য ওভাল ও ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নারী টি20 বিশ্বকাপের ম্যাচ। গ্রীষ্মের রাজধানীর প্রকৃতিতে নবসাজ। ইট কাঠের রুক্ষ নগরীতে ফুটেছে বর্ণিল ফুল। গনগনে রোদ্দুরে নাগরিক চোখ ও মন দিচ্ছে প্রশান্তির পরশ। ফুলের ভালোবাসার আবেগ ফ্রেমবন্দি করেন অনেকে। অনুপ দত্ত এবং মোবারক হোসেন শুভর ক্যামেরায় উম্মে হানের রিপোর্ট। ঋতুর পালা বদলের চক্র ঘুরে প্রকৃতিতে গ্রীষ্ম আসে তীব্র উষ্ণতা নিয়ে। কাঠফাটা রোদে যখন হাঁসফাঁস নগর জীবন, তখন চোখের শান্তির চিঠি হয়ে প্রকৃতিতে উকি দেয় জারুলের বেগুনি শীতলতা, সোনালুর মৃদু হাসি আর কৃষ্ণচূড়ার লাল আগুন। রুক্ষ কাঠখোট্টা রূপ ছাপিয়ে সব মিলিয়ে প্রকৃতি এখন রংধনু, রঙের ছবি। চারপাশে তৃষ্ণা, ক্লান্তি, অবসাদ, আবার আছে জীবন জয়েরও শক্তি। তাই তো উত্তপ্ত বাতাসের ভেতরেও এ যেন এক টুকরো কোমলতা। এই সময়টাতে এত ফুল ফুটে, খুব সুন্দর লাগে এবং আমাদের চোখে এগুলো একটা শান্তি দেয়। কৃষ্ণচূড়া ফুলের যে হলো আলাদা একটা সৌন্দর্য রয়েছে, যেটা অন্য ফুলে সাধারণত পাওয়া যায় না। শহরের প্রাণকেন্দ্রের কয়েকটি সড়কে দেখা মেলে গ্রীষ্মের ফুল। তবুও এই শহরে ফেরে না প্রাণ। বছর বছর বাড়ে তাপমাত্রা, কমে যায় বৃক্ষরাজি। কংক্রিটের প্রাচীরে গলা টিপে ধরা প্রকৃতি তবুও সহজে হার মানে না, বরং স্বল্প সামর্থ্যে ফুল হয়ে গল্প বলে যায় টিকে থাকার। প্রকৃতিতে যে রঙগুলো আছে গাছের, সে রঙগুলোকে যদি আমরা পরিকল্পনা করে নগরে আমরা যদি রাখতে পারি, তাহলে আমাদের প্রতিটা নগর নানাভাবে আনন্দদের সম্পৃক্ত করার সুযোগ পাই আমরা।
ফোটে ফুল ঝরে, ঝরে পড়া ফুলও উজাড় করে, নিজেকে মেলে ধরে পথের বাঁকে। নতুন রূপে আবারও নতুন ফুলের সুবাস নিয়ে জেগে ওঠার পালা। চিরকালের এই বন্ধনে প্রকৃতি ও মানুষ একসঙ্গে বেঁচে থাকুক, রঙিন হয়ে উঠুক জীবন। প্রকৃতির এই অনন্য রূপ শুধু গ্রীষ্মকে সহনীয় করে তোলে না, দেয় চোখ ও মনে প্রশান্তি, জানায় প্রকৃতির নিঃশব্দ ভালোবাসার বার্তা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইনে করিডোর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার, বললেন তারেক রহমান। বিদেশি নয়, দেশের মানুষের স্বার্থ রক্ষার আহ্বান, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি জামায়াতের। বিশেষ দলের সঙ্গে মিলে যাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য, অভিযোগ এনসিপি নেতাদের। প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বেগম জিয়া। লন্ডনে সব স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে শুক্রবার, ঢাকায় পৌঁছাবেন সোমবার, সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।